ভোটার তালিকা সংশোধনের কাজ প্রায় শেষ। এইবার হচ্ছে দ্বিতীয় ধাপ। এইবার অনুপ্রবেশকারীদের ধরে ধরে দেশ থেকে বের করে দেওয়া হবে। তাদের ডেরাগুলোকে চিহ্নিত করা হবে, তারপর সেই ডেরাগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকালই বিহারের আরারিয়া, যে জেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের লাগোয়া, সেই আরারিয়ায় এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে বিজেপি সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে, মানে অগ্রাধিকার না, বলছেন সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে এই অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে দেওয়া, এবং পশ্চিমবঙ্গে ভোট সম্পূর্ণ হলেই এই কাজ শুরু হবে। কারণ অমিত শাহ জানিয়েছেন তিনি বিশ্বাসী যে এইবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, আর বিজেপি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে এই অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে তারপর তাদের এই দেশ থেকেই তাড়িয়ে দেওয়া। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই প্রতিবেদনটি শেয়ার করবেন। বরাবরই বিজেপি অনুপ্রবেশ নিয়ে সোচ্চার। এর আগেও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যতবারই পশ্চিমবঙ্গে এসছেন এবং যতগুলো জনসভা করেছেন, তারা এই অনুপ্রবেশকারী নিয়ে বরাবরই সোচ্চার হয়েছেন। এবার অমিত শাহ জানিয়ে দিলেন যে আর সহ্য করা হবে না, কারণ এবার তাদের ঘাড় ধরে ধরে বের করে দেওয়া হবে। কারণ যে এসআইআর প্রক্রিয়া হলো, ভোটার তালিকার যে সংশোধন হলো, এই সংশোধনের ফলে অনুপ্রবেশকারীদের একটা বড় অংশকে চিহ্নিত করা গেছে। ফলে কাজটা অনেক সুবিধা হয়ে গেছে এসআইআর এর ফলে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বহু নাম বাদ পড়ে গেছে। মুখ্যমন্ত্রী তো জানিয়ে দিয়েছেন প্রায় 1,20,00,000 নাম বাদ যাবে। তো 1,20,00,000 মধ্যে 24 লাখের মতো ধরুন মৃত ভোটার। তাহলে যে বাকি যে অংশটা, সেটা প্রায় 1 কোটির কাছাকাছি হবে অনুপ্রবেশকারী। এই 1 কোটি অনুপ্রবেশকারী মানে 1 কোটি নয়, কারণ যাদের 18 বছর হয়ে গেছে তারা হচ্ছে এই সংখ্যাটা, কিন্তু তার বাইরে তাদের পরিবারের যে সদস্যরা রয়েছে, আপনারা রাস্তাঘাটে দেখতেই পান যে মায়ের কোলে একটা রয়েছে, মা হাত ধরে নিয়ে যাচ্ছে একটা, দুটো হেঁটে হেঁটে যাচ্ছে, 3 নম্বরে যে আছে সে একটু বড়, তার কোলে একটা। তো এই তো সংখ্যা। ফলে যেটা 1 কোটি দেখা যাচ্ছে সেটা কম করে 4 দিয়ে গুণ করতে হবে, 4 কোটি। এই 4 কোটি অনুপ্রবেশকারী এখন আমাদের এই দেশের মধ্যে রয়েছে। অনুপ্রবেশকারী আর শরণার্থীর ব্যাপারটা কিন্তু আলাদা করতে হবে, এটা আগেই বলে দিচ্ছি। কারণ অনুপ্রবেশকারী হচ্ছে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে সেখানে রয়ে গেছে, আর শরণার্থী হচ্ছে তারাই যারা ধর্মীয় কারণে, মানে যে হিন্দুরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসে তারা শরণার্থী, তারা কিন্তু অনুপ্রবেশকারী নয়। তারা ভারতে থাকার, পশ্চিমবঙ্গে থাকার তাদের অধিকার দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে অনুপ্রবেশকারী আর শরণার্থীর ফারাকটা মনে রাখতে হবে। তো এই যে অনুপ্রবেশকারী, এই অনুপ্রবেশকারীরা কতগুলো কি করছে। প্রথম কথা হচ্ছে যে এরা আমাদের যে ভোট, সেই ভোটকে প্রভাবিত করছে। এই ভোটকে প্রভাবিত করে তারা তাদের পছন্দ মতো বিধায়ক নির্বাচিত করছে। রাজ্যের প্রায় 90টির বেশি বিধানসভা কেন্দ্র এখন এদের দখলে, মানে এরাই ঠিক করে কে জিতবে। ফলে আগামী দিনে কে মুখ্যমন্ত্রী হবে সেটাও এরাই ঠিক করবে। তবে আসার কথা যে এবার এসআইআর এর ফলে একটা বড় অংশের নাম এবার বাদ যাচ্ছে। ফলে এবার হয়তো কিছুটা
মানে সঠিক মতামত প্রকাশ হবে। এবার হয়তো এই পশ্চিমবঙ্গের যারা নাগরিক, যারা ভারতীয়, তাদের ভোটেই হয়তো এবার জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আর এই অনুপ্রবেশ বিভিন্ন এলাকার, বিশেষ করে সীমান্ত এলাকার জনবিন্যাস পাল্টে দিচ্ছে। সেইটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলছে জনবিন্যাস কিভাবে পাল্টে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন যে এর আগে শেষ সেন্সাস হয়েছিল হচ্ছে 11 সালে, তারপরে আর সেন্সাস হয়নি। সেক্ষেত্রে উত্তর দিনাজপুরে প্রায় 50%, মুর্শিদাবাদে 66%, মালদাতেও 50%। গত এই কয়েক বছরে মানে 11-র পরে এই যে 26 সাল, মানে কত হলো, 10 আর হচ্ছে 5-15 বছর ধরুন হয়ে গেল, এই সময়ে জনবিন্যাস কি ব্যাপক হারে বেড়েছে তার হিসাব কিন্তু নেই। সেটা বোঝা যায় যে হুমায়ুন কবিরের কথায়, যেটা ছিল 11 সালে 66%, মুর্শিদাবাদ এখন 70% ছাড়িয়ে গেছে। হুমায়ুন কবির তো নিজেই বলেছে আমরা 70, ইচ্ছে করলে বাকি 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। তাহলে এই অনুপ্রবেশকারীদের সংখ্যা যখন বাড়ে, যারা সংখ্যাগরিষ্ঠ ছিল এক সময়, যাদের জন্য এই ভূমি শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে আদায় করেছিলেন, তাদের কি অবস্থা? এবং এই জনবিন্যাসটা কিভাবে পাল্টায় জানেন? প্রথমে কি করে, বাংলাদেশ থেকে ধরুন কেউ এলো, এসে সীমান্ত এলাকায় বসবাস শুরু করলো। কিভাবে? তাদের স্বজাতি যারা আছে তারাই তাকে আশ্রয় দেয়, কারণ তাদের একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে বিনা যুদ্ধে এই পশ্চিমবঙ্গকে দখল করতে হবে। এই কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন না যে এই 82-83 সালে আমরা শুনেছি, তখন বলতো, মানে তিনিও তখন অনেকটা বড় হয়ে গেছেন, দেখেছেন যে এই প্রচারটা তখন এই বিভিন্ন সংগঠন, মানে হিন্দু সংগঠন এই প্রচারগুলো করতো যে মুসলমানরা ঠিক করেছে যে 2000 সালের মধ্যেই তারা ভারতবর্ষ দখল করবে। গানও চলেছে সেই সময়, 2000 সালে ভারত পাক ভূমি হবে। কিন্তু তখন কেউ বুঝতে পারে এর বিপদটা কত ভয়ঙ্কর হতে পারে, কত দ্রুত এই জনবিন্যাস পাল্টে যেতে পারে, তার হিসাবটাও আপনাদের আমি দেব। তার আগে বলি কিভাবে এরা প্রবেশ করে। সেটা হচ্ছে এলো, তাদের যে স্বজাতি আছে তারা তাদের আশ্রয় দিল, এরপর এখানে একটা কাজ জুটিয়ে নিল। কাজ জুটিয়ে নিল মানে এই এখন ধরুন এই যে যেটা বললাম যে 1 কোটি ভোটার বাদ যাচ্ছে, তো 1 কোটি 4 জন যদি ধরা যায় তাহলে 4 কোটি, সেটা কম ঠম করে আপনার 2.5 কোটি তো হবেই। কম কেন বলছি? কারণ একই পরিবারের 2 জন ভোটারও থাকতে পারে, তো সেক্ষেত্রে 2 থেকে 2.5 কোটি। তাহলে এরা কাজ করছে, তাহলে কাদের কাজে থাবা বসাচ্ছে? আমাদের এখানকার যারা যুবক যুবতী তাদের কাজে থাবা বসায়, ফলে একটা কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় প্রভাব বিস্তার করে। তো তারা বাংলাদেশ থেকে এলো, এখানে বসবাস করলো, রইলো, কাজ জুটিয়ে নিল, এরপর ধীরে ধীরে জমি কিনলো। সে একটু প্রতিষ্ঠিত হতেই আবার তার আত্মীয় স্বজনদের ডেকে আনছে, ধীরে ধীরে এলাকায় তাদের জনসংখ্যা বাড়ছে। আর এই বাড়ার ফলে কি হচ্ছে, যারা পুরনো বাসিন্দা, মানে আমার আপনার আত্মীয় যারা, তারা ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। কারণ তারা এমন আচরণ শুরু করে দেয় যে সেখানে আর তাদের টেকা সম্ভব হয় না, ফলে তারা চলে যায় এবং ওই এলাকাটা পুরো তাদের দখলে চলে যায়। এইভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা দখল হয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা এদের দখলে চলে গেছে। অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে এই যে ঘাঁটিগুলো, অনুপ্রবেশকারীদের যে ঘাঁটিগুলো, সেই ডেরাগুলোকে চিহ্নিত করা হবে, চিহ্নিত করে সেইগুলোকে ধ্বংস করা হবে। মানে ধ্বংস মানে বোমা দিয়ে উড়িয়ে দেবেন না,
সেগুলোকে তাদের খুঁজে খুঁজে বের করে দেশ থেকে তাদের তাড়িয়ে দেওয়া হবে। এ ব্যাপারে কিন্তু যারা ভারতীয় তাদের কিন্তু কোনো ভয়ের কারণ নেই, কারণ জাতীয়তাবাদী যারা যে সমস্ত নাগরিক রয়েছেন তাদের ব্যাপারে কোনো কথাই হচ্ছে না। এখানে হচ্ছে অনুপ্রবেশকারীদের কথা। এবং এই সংখ্যাটা কিভাবে বাড়ে জানেন? প্রথম কথা তো সবাইকে ডেকে নিয়েছে, সেখানে বসতি স্থাপন করে। সেই ছোটবেলায় শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলছিলেন যে তখন এরা বলতো যে 2000 সালের মধ্যেই দখল করে নেবে, এখন তো জনবিন্যাস কত ব্যাপক পাল্টে গেছে সেটা এখন মানুষ হাড়ে হাড়ে সবাই এখন টের পাচ্ছে। তো আমি একটা জনসভায় গেছিলাম, সেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের একটা সভা ছিল, সেখানে অনেক সাধু সন্ত এসেছিলেন। তো একজন সাধু সেখানে বক্তব্য রাখছেন, বলছেন এরা 4-5 প্রজন্মে যে সংখ্যা বাড়ে সেই সংখ্যাটা আপনারা কিন্তু আর হাতে গুনে ঠিক করতে পারবেন না, সেটা গুনতে গেলে আপনাদের ক্যালকুলেটর লাগবে। আর আপনারাও নিশ্চয়ই যারা আমার বক্তব্য শুনছেন তারাও বুঝতে পারছেন না সংখ্যাটা কেমন, আপনাদের সেটা বলছি। তিনি বলেছিলেন যে ওদের স্লোগান হচ্ছে হাম 5 হামারা 25, মানে এক একজনের 5টা করে বিবি, আর 5 বিবির 5টা করে যদি সন্তান হয় তাহলে প্রথম লটেই দাঁড়ালো হচ্ছে 25টা সন্তান। তিনি বলেছিলেন যে তার থেকে অর্ধেক ফেলে দিন, 12টা নিন, 12টা ছেলে। এইভাবে উনি হিসাব এগিয়েছিলেন। তো এখন অনেকেই 5টা বিয়ে করেন না, অনেকেরই 5 বিবি নেই, তবে 2-3টে বিবি তো থাকেই। তো একটা হিসাবের সুবিধার জন্যে একটা ধরে নিন একজনের 3টে বিবি। তো 3টে বিবি যদি হয় তাহলে প্রত্যেকের যদি 5টা করে ছেলে মেয়ে থাকে তাহলে প্রথম ক্ষেত্রে কত হলো? 3-5 15টা ছেলে মেয়ে। তো 15টা ছেলে মেয়ের আপনি অর্ধেক নিন, অর্ধেক হলে কত হচ্ছে? 7.5। আমার হিসাবের সুবিধার জন্য আমি সেটাকে কমিয়ে দিলাম, আমি ছেলের নিলাম 7 জন। তাহলে 7 জন যদি ছেলে হয় তাহলে 7 জন ছেলের 3টে করে স্ত্রী, 3টে করে বিবি, প্রত্যেকের 5টা করে ছেলে মেয়ে, তাহলে মোট কত দাঁড়ালো? 105। মানে দ্বিতীয় প্রজন্মেই এসে দাঁড়ালো সেটা 105। তার অর্ধেক কত হয়? 50 আর 2.5, 52, 52.5। আমি হিসাবের জন্যে সেটাকে 50 ধরে নিলাম, মানে 50টা ছেলে আর 55টা হচ্ছে মেয়ে। তা আমি 50টা ছেলে ধরে নিলাম। তো 50টা ছেলের 3টে করে যদি বিবি থাকে, 5 দিয়ে গুণ করুন, 750টা ছেলে মেয়ে হলো। 50% বাদ দিয়ে দিন মেয়ে বলে, আর 50% নিন। হিসাবের সুবিধার জন্য 325 নিলাম, 325-এর প্রত্যেকে 3টে করে বিবি আর 5টা করে সন্তান, কত দাঁড়ালো জানেন? হিসাব করতে পারবেন? পারবেন না। আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে। এই সংখ্যাটা দাঁড়িয়েছে 4875। এটা কত প্রজন্মে? চতুর্থ প্রজন্মে। এবার এই 4875-এর অর্ধেক যদি নেন, নিয়ে তারপরে যদি গুণ করেন, সেই গুণটা আপনি খাতা কলমেও করতে পারবেন না। এর জন্য আপনাকে ক্যালকুলেটর লাগবে। আর এই হিন্দুদের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে, এই 5 প্রজন্মে কি হবে বলুন তো? যে বাড়িতে 4টে ভাই, সেই বাড়ির দেখা যাচ্ছে প্রত্যেকের এখন একটা একটা করে ছেলে মেয়ে, তার মধ্যে দেখা গেল 3টেই মেয়ে, 2টো হচ্ছে ছেলে। পরের প্রজন্মে গেল, সেখানে দেখা গেল দ্বিতীয় জনের একটা মেয়ে হলো, বলে সেই 3জন বাদ হয়ে গেল, রইল খালি 1। আবার এই একজন যে রইল, দেখা গেল তার আবার মাত্র একটা মেয়ে হলো, আর ছেলে এখানে আর সন্তান নেয়নি। ফলে ওই যে 4 জনের ছিল, 4 ভাইয়ের সংসারটা শেষ, বাড়ি ফাঁকা, কিছুই নেই। তো একদিকে হিন্দুদের সংখ্যা কমছে, আরেকদিকে সংখ্যা বাড়ছে, ফলে জনবিন্যাসের উপরে ব্যাপক প্রভাব পড়ছে। আর এই নিয়ে চিন্তিত
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নয়, কেন্দ্রীয় সরকার। তাই কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করা হবে। এই কমিটি বিভিন্ন এলাকার যে জনবিন্যাস, যেসব এলাকায় ভয়ঙ্করভাবে পাল্টে গেছে তার বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণের পর সেখানকার জনবিন্যাসকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। আর এই কাজটা সহজ করে দিয়েছে এসআইআর প্রক্রিয়া। কারণ এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ যাচ্ছে সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে থাকছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন যেটা হচ্ছে যে সব ভোটার লিস্টে টাঙিয়ে দেওয়া হবে কার কার নাম বাদ গেছে, সেই বাদ যাওয়া তালিকা থেকে পরিষ্কার জানা যাবে যে কোন এলাকায় কোন বুথে কতজন বাদ গেছে। তাদের খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হবে না। এবং অমিত শাহ আশা প্রকাশ করেছেন যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছেই এবং বিজেপি ক্ষমতায় এলে তাদের প্রধান কাজ হবে, মানে একেবারে প্রথম যে করণীয় কাজ, সর্বোচ্চ অগ্রাধিকার বলছেন তিনি, যে এই অনুপ্রবেশকারীদের ডেরাগুলোকে চিহ্নিত করে সেই ডেরাগুলোকে ধ্বংস করা হবে। আর যদি বিজেপি ক্ষমতায় না আসে তাহলে যা হবার তাই হবে, যেটা 82-83 সাল থেকে বিজেপি এবং বিভিন্ন সংগঠনগুলো যে বিপদ সম্পর্কে বলছিল, যেটা এখন চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে, তোষণ তোষণ আর তোষণ। ফলে আগামী দিনে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেটা আমরা কেউ কল্পনাই করতে পারছি না। কারণ আমরা সেক্ষেত্রে নিজের বিপদ নিজেই ডেকে আনব। একসময় বাংলাদেশ থেকে যারা এখানে এসছি আমরা, সেই তাদের এখানে রয়েছি, কিন্তু আগামী দিনে যেমন সীমান্ত এলাকার শহর থেকে পালিয়ে পালিয়ে শহর এলাকাতে আশ্রয় নিচ্ছেন, তো আগামী দিনে কোথায় আশ্রয় নেবেন? যাওয়ার কিন্তু জায়গা নেই। ফলে বিপদ বুঝে এখনই সাবধান হন। নমস্কার।